মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জাতিসংঘের। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন কট্টরপন্থী ইব্রাহিম রাইসি। ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। দেখছেন এটি নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি নারিন মুস্তফা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সহিংস অভ্যুত্থানের কারণে মিয়ানমারের সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করায় দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। 119টি দেশ এই প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে কেবলমাত্র বেলারুশ। ভোটদানে বিরত ছিল মিয়ানমারের সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহকারী বড় দুই দেশ রাশিয়া ও চীন সহ 36টি দেশ। নির্বাচিত নেতা অং সান সুচি সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আইনগত বাধ্যতামূলক না হলেও প্রস্তাবটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। অধিবেশনে জাতিসংঘের মিয়ানমারের বিষয়ক বিশেষ দূত ক্রিশ্চিয়ান শর্নার বার্গনার বলেন, দেশটিতে সত্যি বড় ধরনের গৃহযুদ্ধের ঝুঁকি রয়েছে। সামরিক কারণের বিরুদ্ধে কিছু করার সুযোগ ক্রমশই কমে আসছে। বড় ব্যবধানে জিতে ইরানের প্রেসিডেন্ট হলেন রক্ষণশীল নেতা ইব্রাহিম রাইসি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শতকরা 62% বা 1,07,80,000 ভোট পাওয়া রাইসি নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসিন রেজাইর চেয়ে প্রায় 75 লাখ ভোট বেশি পেয়েছে। অপর প্রতিদ্বন্দ্বী হিমতি পেয়েছে মাত্র 24 লাখ ভোট। ফলাফল মেনে নিয়ে রাইসিকে অভিনন্দন জানিয়েছে প্রতিদ্বন্দ্বীরা। 60 বছর বয়সী ইব্রাহিম রাইসি দীর্ঘদিন ধরে রাষ্ট্রপক্ষের কৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2019 সাল থেকে তিনি বিচার বিভাগের প্রধান ছিলেন। তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনী প্রচারে দুর্নীতিবাজ, অদক্ষ ও অভিজাতদের ঘোর বিরোধী হিসেবে নিজেকে তুলে ধরেন রাইসি। বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির কাছ থেকে রাইসি আগামী অগস্টে দায়িত্ব বুঝে নেবেন। করোনা প্রসঙ্গ। আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ভারতের করোনা তৃতীয় ঢেউয়ে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের পরিচালক রণদীপ গুরেলিয়া। এই পরিস্থিতিতে বিশাল জনসংখ্যার দেশটিতে টিকাদান কর্মসূচি সম্পূর্ণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে কোভিশিল্ডের 2 ডোজ টিকার সময়ের ব্যবধানের কারণে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলেও জানান তিনি। এদিকে ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে 60,000-এর ঘরে নেমে এসেছে। সবশেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 60,753 জন। এ সময় মৃত্যু হয়েছে 1,647 জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 2,98 লাখ ছাড়িয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত বুলেটিন অনুসারে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। দেশটিতে করোনার মোট প্রাণ হারিয়েছে 3,85,137 জন। দৈনিক হিসেবে আক্রান্তের তুলনায় বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ফলে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। টিকা সরবরাহ চুক্তি নিয়ে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে দায়ের করা মামলায় হেরে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন। অ্যাংলো সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এই দাবি করেছে। অন্যদিকে ইউরোপিয়ান কমিশন বলেছেন, অ্যাস্ট্রাজেনেকা যে চুক্তি অনুযায়ী সরবরাহ বাড়াতে ব্যর্থ হয়েছে, আদালত সে বিষয়ে একমত হয়েছে। তাই চুক্তি মাফিক টিকা সরবরাহের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। চলতি গ্রীষ্মের শেষ নাগাদ তা করতে ব্যর্থ হলে প্রতি ডোজ টিকার জন্য সরবরাহকারীকে $12 করে জরিমানা গুনতে হবে। ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভ্যান ডের লিয়েন বলেন, আদালতের সিদ্ধান্ত কমিশনের অবস্থানকেই সমর্থন করে। অ্যাস্ট্রাজেনেকা বলছে, আগামী 27 সেপ্টেম্বরের মধ্যে টিকার 8,20,00,000 ডোজ সরবরাহ করার নির্দেশ দিয়েছে বিচারক। জুনের শেষেই তার সম্ভব হবে বলে দাবি করেছে কোম্পানিটি। জুনের মধ্যে 12 কোটি ডোজ টিকা সরবরাহের আদেশ চেয়ে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্রাসেলসের আদালত মামলা করে ইইউ।
ইসরায়েলের সঙ্গে টিকার চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি। বিনিময় চুক্তির অংশ হিসেবে ফাইজারের প্রায় মেয়াদোত্তীর্ণ 10 লাখ ডোজ টিকা দেয়া হচ্ছে এমন খবর সামনে আসলে চুক্তি বাতিল করে ফিলিস্তিন কর্তৃপক্ষ। প্রায় মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়ার ওই খবরটি ফিলিস্তিনের গণমাধ্যমে আসে শুক্রবার। সঙ্গে সঙ্গে নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরেই নড়েচড়ে বসে মাহমুদ আব্বাসের প্রশাসন। ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইব্রাহিম মেলহেম জানায়, টিকার মেয়াদ প্রায় শেষের দিকে হওয়ায় এগুলো ব্যবহারের পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। এমন বাস্তবায়ন চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়ে তাদের সরকার। ফিলিস্তিনের পশ্চিম তীরে এখন পর্যন্ত 30% মানুষকে 1 ডোজ টিকা দেওয়া সম্ভব হয়েছে। এর আগে ইসরায়েলের সরকার এক বিবৃতিতে জানায়, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ফাইজারের কাছ থেকে যেসব টিকা পাবে ইসরায়েল সেগুলো ফিলিস্তিনকে দেওয়া হবে। ইসরায়েলের কাছে পর্যাপ্ত টিকা মজুদ থাকায় তাদের পক্ষ থেকে ফিলিস্তিনকে সহায়তা করা সম্ভব হচ্ছে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। থেমে গেল ভারতের কিংবদন্তি উড়ন্ত শিখ মিকা সিং এর দৌড়। আল-আকসায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি হামলা। আপনারা দেখছেন এটি নিউজ। 91 বছরে থেমে গেল ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিকা সিং। করোনা ভাইরাস পরবর্তী জটিলতায় 91 বছর বয়সে চলে গেলেন সাবেক এই অ্যাথলেট। শুক্রবার রাতে ভারতের চণ্ডীগড়ে মারা যান মিকা সিং। কিছুদিন আগে তার স্ত্রী নির্মল কাউরও করোনা আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমান। 1929 সালে ভারতের গোবিন্দপুরায় বর্তমানে পাকিস্তানে জন্মগ্রহণ করেন মিকা সিং। 1958 সালের কার্ডিফ গেমসে কমনওয়েলথ গেমসে স্বর্ণ জেতা ভারতের প্রথম অ্যাথলেট তিনি। 200 মিটার, 400 মিটার, 400 মিটার রিলেতে এশিয়ান গেমসের স্বর্ণ জেতেন মিকা। 1960 রোম অলিম্পিক্সে তিনি ফটো ফিনিশে চতুর্থ হয়ে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করেন। ভারত সরকারের কাছ থেকে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পান মিকা। দ্য ফ্লাইং শিখ নামে খ্যাত এই অ্যাথলেটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ণাঢ্য ক্রীড়া জীবন নিয়ে দ্য রেস অফ মাই লাইফ নামে আত্মজীবনী লিখেছেন তিনি, যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে ভাগ মিকা ভাগ নামে জনপ্রিয় এক সিনেমা। জেরুজালেমে আল আকসা মসজিদের প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজ শেষে মিছিল বের করার চেষ্টা করেন ফিলিস্তিনিরা। তাদেরকে ছত্রভঙ্গ করতে ইসরায়েলি সেনারা লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট ছুড়লে 2 সাংবাদিক সহ আহত হন অন্তত 9 জন। এছাড়া 10 ফিলিস্তিনিকে গ্রেফতারের কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। গত মঙ্গলবার ইসরায়েলিদের একটি মিছিল থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার অভিযোগ তোলেন ফিলিস্তিনিরা। প্রতিবাদে আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের করার পরিকল্পনা করেন তারা। এদিকে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে নাবুলুসার দক্ষিণে বেইতা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছে 47 ফিলিস্তিনি। জাতিসংঘের মহাসচিব পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়েছে অ্যান্টোনিও গুটেরেস। শুক্রবার 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ তাকে এই দায়িত্ব দিয়েছে। এর আগে নিরাপত্তা পরিষদেও তিনি পূর্ণ নির্বাচিত হয়েছে। 2022 সালের 1 জানুয়ারি থেকে তার দ্বিতীয় মেয়াদ শুরু হবে। চলতি মাসের শুরুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য গুতেরেসের নাম সুপারিশ করে। সাধারণ পরিষদের শপথ নেয়ার পর দেয়া ভাষণে বড় ও ছোট দেশগুলোর মধ্যে আস্থা বৃদ্ধি ও বন্ধন তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করেন গুতেরেস। 2017 সালের জানুয়ারিতে ব্যান কি মুনের কাছ থেকে মহাসচিবের দায়িত্ব নেন গুতেরেস। 72 বছর বয়সী গুতেরেস 1995 থেকে 2002 সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। 2005 থেকে 2015 সাল পর্যন্ত ছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান।
We are truly at the crossroads. শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রির বন্ধের আহ্বান জাতিসংঘের। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন কট্টরপন্থী ইব্রাহিম রাইসি। ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। থেমে গেল ভারতের কিংবদন্তি উড়ন্ত শিখ মিকা সিংহের দৌড়। আল-আকসায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি হামলা। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে।